নমস্কার, আমি মীনাক্ষী। শুরু করছি জবাব চায় বাংলা। ভোট আসে, ভোট যায়, মানুষগুলি শুধু হারায়। কেউ ঘর হারায়, কেউ সন্তান, কেউ স্বামী, কেউ আবার অভিভাবক। কখনো ঘটনা পশ্চিম মেদিনীপুরের, কখনো পূর্ব মেদিনীপুরের, কখনো বাংলার এ প্রান্ত, কখনো ও প্রান্ত। বারবার খবরের শিরোনামে আসে, বারবার এই শিরোনামগুলো তুলে ধরা হয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে, কিন্তু মানুষগুলোর কি জোটে? এই হিংসা কি মানবতার লজ্জা নয়? যে মানবতার কথা উচ্চারিত হয় অহরহ এই বাংলায়, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। যেখানে মানবতার জয় গান প্রতিনিয়ত, সেখানে এই নর দেবতারা যেখানে পূজিত হন, সেখানে নর দেবতারা প্রতিদিন আক্রান্ত হচ্ছেন। মানুষ আক্রান্ত, মানুষ আক্রান্ত, মানুষ আক্রান্ত। রাজনীতিকে সরিয়ে রেখে বলছি, বাংলায় নাকি রাজনীতির হিংসার ট্র্যাডিশন রয়েছে। কিসের ট্র্যাডিশন? কেন এই ট্র্যাডিশন? আর যদি এরকমের কোনো ট্র্যাডিশন থেকে থাকে, তাহলে সেই ট্র্যাডিশনে কি চলবে? ভোট আসবে, ঘরছাড়া হবেন মানুষ, আদালত তাদেরকে ঘরে ফেরাবে। যে বাংলা সংস্কৃতির, যে বাংলা বড় বড় কথা বলে, যে বাংলায় বারবার উচ্চারিত হয় মানবতার কথা, সেখানেই মানুষ আক্রান্ত। কখনো বলা হয় কুৎসা, কখনো বলা হয় বিক্ষিপ্ত ঘটনা, কখনো বলা হয় ধরে কোনো ঘটনা ঘটেইনি। কুৎসা নাকি হিংসা? বাংলার প্রকৃত চিত্র কোনটা? আজ শুধু আমি নই, এ প্রশ্নের জবাব চায় বাংলা। চিত্র 2, ঘর ছাড়া বহু বিজেপি কর্মী। চিত্র 3, বিজেপি যেখানে জিতেছে সেখানেই হিংসা, বললেন মুখ্যমন্ত্রী। কিছু কিছু স্পোরাডিক ইনসিডেন্ট হয়েছে এবং বিশেষ করে কোনো কোনো পলিটিক্যাল পার্টি যেখানে জিতেছে সেখানে অত্যাচার বেশি করছে। সেখানে আমরা দেখে নেব যাতে কোনো রকম কেউ যাতে এখান থেকে রেহাই না পায়, এবং আজকেই গিয়ে আমি নতুন সেট আপ তৈরি করব। চিত্র 4, ঘরছাড়াদের দেখতে অসমে রাজ্যপাল। লোকসভা ভোটের ফল প্রকাশ হয়েছে 2রা মে। কার্যত সে রাত থেকেই শুরু হয় ব্যাপক রাজনৈতিক হিংসা। রাজ্যে ভোট পরবর্তী হিংসার ভুরি ভুরি অভিযোগ 2রা মের পর থেকেই। রাজ্যের পরিস্থিতি দেখার জন্য 4 সদস্যের একটি তদন্তকারী দল পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রক। 4ঠা মে রাজ্যের কাছে হিংসা নিয়ে রিপোর্ট তলব করে কেন্দ্র। রাজ্যপাল জগদীপ ধনকরকে ফোন করে রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। शायद ऐसी घटनाएं भारत के विभाजन के समय मैंने सुना था, लेकिन उस आजाद भारत में अब चुनाव के नतीजों के पश्चात इतनी असहिष्णुता, इनटॉलरेंस हमने आज दिन तक नहीं देखा है। বিজেপি প্রতিনিধি দল দেখা করে রাজ্যপালের সঙ্গে। রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনারকেও রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল। সোমবার ফের মুখ্য সচিবকে তলব করেন রাজ্যপাল। সাক্ষাতের পর তাকে তথ্য দিতে পারেননি মুখ্য সচিব, টুইট করেন রাজ্যপাল। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন। আইনশৃঙ্খলা বিষয়ে জানতে মুখ্য সচিবকে তলব করা হয়। মুখ্য সচিবের কাছে কোনো তথ্য ছিল না, সমস্ত তথ্য সংগ্রহ করতে বলেছি। রাজ্যে হিংসার ঘটনা বিক্ষিপ্ত বলে প্রথম থেকেই দাবি করে আসছে শাসক দল। কুৎসা করে রাজ্যের বদনাম করা হচ্ছে বলে দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিরোধী দলনেতার প্রতি আমার এটুকুই অনুরোধ থাকবে যে গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করুন। আপনাদের যে একতরফা কুৎসা এবং প্রচার তৃণমূল কংগ্রেস এবং বাংলার মানুষের বিরুদ্ধে, আমি গত পরশুদিনও দেখলাম যে 40 লক্ষ বাঙালি বাইরে থাকে, পরিণতি ভয়ঙ্কর হতে পারে, এইসব আবার স্টেটমেন্ট দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে রাজ্যের হিংসার ঘটনা নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন বলে রিপাবলিক মিডিয়াকে জানান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
जो चर्चा हुआ उसमें पोस्ट पोल वायलेंस जो अभी भी चल रहा है और मिसयूज ऑफ स्टेट मशीनरी और आईएएस आईपीएस कैडर और सेंट्रल गवर्नमेंट का कैडर है, उसको जिस तरीके से ममता बनर्जी मिसयूज कर रहा है उसका बारे में सब जानकारी गृहमंत्री के पास है। जो एडिशनल जानकारी देना था मैं से वो जानकारी गृहमंत्री को दिया। রাজ্যের চিত্রটা ঠিক কি? কুৎসা বনাম হিংসার তরজা চলবে, কিন্তু ভোট যাদের ঘরছাড়া করেছিল তাদের ঘরে ফেরাবে কে? শেষ পর্যন্ত আদালত? এই প্রশ্নই ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। রিপাবলিক বাংলা। কুৎসা না হিংসা, কোনটা বাংলার প্রকৃত ছবি জানতে আজকের ডিবেটে আমাদের সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে বিজেপি সাংসদ অর্জুন সিং রয়েছেন, অগ্নিমিত্রা পাল বিজেপি বিধায়ক, বৈশানর চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস মুখপাত্র, কেয়া ঘোষ বিজেপির মুখপাত্র, রাজনৈতিক বিশ্লেষক সুদীপ্তা রায়চৌধুরী। সকলকে স্বাগত রিপাবলিক বাংলায়। অর্জুনদা, প্রথমে আমার প্রশ্ন আপনার প্রতি। বিভিন্ন জায়গাতে যে হিংসার ঘটনা, প্রথমত বিক্ষিপ্ত ঘটনা বলছে শাসক দল, তারপর বলা হচ্ছে কুৎসা। বারবার আপনি নানাভাবে আক্রান্ত হচ্ছেন, আপনার বাড়ির সামনে বোমা পড়ছে, মারধর করার অভিযোগ, আপনার যারা সমর্থক রয়েছেন তাদেরকে। আপনার কাছে আমি জানতে চাই, কুৎসা না হিংসা? 2011 সালে সরকার যখন আসার আগে মমতা ব্যানার্জি একটা স্লোগান দিয়েছিলেন, বদলা নেই বদল চাই। বাংলায় ক্ষমতা এলেন, বদলা নেই বদল চাই, পুরোপুরি সেটা একদম অপোজিট ডাইরেকশনে চলল। তারপরে ওনার স্লোগান আসলো ইঞ্চি ইঞ্চিতে বদলা নেব। তারপরে ওনার স্লোগান আসলো এই সিআরপিএফ তো চলে যাবে, তারপরে আমরাই থাকবো, বুঝিয়ে দেব। এরপরে দিদিমণি দলের লোকেরা কি আর বার্তা চাই? বার্তা একটাই, ইঞ্চি ইঞ্চিতে বদলা নাও, ইঞ্চি ইঞ্চিতে তোমাকে লোককে ঘর বাড়ি ভাঙতে হবে, খুন করতে হবে। আমার ব্যারাকপুর নিয়ে ওনার একটু বিশেষ প্রেম আছে। উনিও বলেছিলেন ব্যারাকপুরকে হারিয়ে দেব, অর্জুন সিংকে হারিয়ে দেব। ওনার ভাইপো বলেছিল ক্ষমতা নালে যদি জিতে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। এ সত্ত্বেও মানুষ ভোট দিয়েছে, আমি এমপি হয়েছি, এবার এমএলএ ভাটপাড়ায় আমরা জিতেছি। ভাটপাড়া শুধু নয়, ব্যারাকপুর টিটাগড় শুধু নয়, সারা বাংলা একই পরিস্থিতি আছে। আমরা বললাম কেসটা দিন, জগদ্দল থানা ওসি বলছে না কেস আছে, বন্ধ করে দিতে হবে। মানে মানুষ যদি প্রতিবাদ করবে তার উপরে কেস দেওয়া হচ্ছে, প্রতিবাদ না করলে মার খেতে হবে। আপনি জানেন জেপি যাদবকে মেরে বোম থেকে মাথা উড়িয়ে দিল। এই বোম কোথা থেকে আসছে, কারা নিয়ে আসছে, কিভাবে বাংলায় আসছে, কেন তার নিয়ে এনআইএ তদন্ত করছে না, কেন এখানে গাঁজা কেস নিয়ে তদন্ত হচ্ছে না? এখানে গাঁজা কেস, লিডার কেস, এনডিপিএস কেস দিয়ে বিজেপি কর্মী সাধারণ মানুষকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর যারা হিরোইন বিক্রি করছে, এখানে আমরা কাটাছেড়া করতে বসিনি। আমার প্রথম এবং প্রধান যেটা লক্ষ্য, এবং এই ডিবেট থেকে সমাধানের সূত্র আমরা খুঁজবো, বিগত 2রা মের পর থেকে যে রাজনৈতিক হিংসার অভিযোগ দিকে দিকে, এবং 6ই মে মুখ্যমন্ত্রী তিনি 2 লক্ষ টাকা ক্ষতিপূরণও ঘোষণা করেছেন 16টি পরিবারকে যারা তাদের সন্তান, কেউ স্বামী, কেউ অভিভাবক হারিয়েছেন। সুতরাং এই যে কুৎসার নাম দেওয়া হচ্ছে, বিক্ষিপ্ত ঘটনার নাম দেওয়া হচ্ছে, এটা সমস্যা এড়ানোর জন্য নয় কি? সমস্যার সমাধানের জন্য প্রশাসনের উদ্যোগ কোথায়? আমাকে তো উত্তরটা দিতে হবে, একটু সময় লাগবে। হ্যাঁ অবশ্যই, আমি একদম পরিষ্কার কথা বলি যে জবাব চাই। হ্যাঁ, জবাব চায়ের উত্তরটায় বাংলার মানুষ 2রা মে জবাব দিয়ে দিয়েছেন। বিজেপির প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করার পরেও মানুষ 213টা আসনে তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করে জবাব দিয়ে দিয়েছেন। এখন হেরে যাবার পর এরা এখন বলছে যে আমাদেরকে মারছে, আমরা আক্রান্ত, আমরা রক্তাক্ত। নির্বাচনের আগে প্ররোচনা দেওয়ার সময়, আধা সামরিক বাহিনীকে 2 লক্ষকে নিয়ে আসার সময়, পাড়ায় পাড়ায় হামলাবাজি, হুমকিবাজি করার সময় নানান ধরনের প্ররোচনা তৈরি করেছেন। দিলীপ ঘোষ বলছেন মেরে মাটিতে ঢুকিয়ে দেবো, হাত ভেঙে দেবো, পা ভেঙে দেবো, কত বড় বড় ডায়লগ।
আর এখন দৌড়ে কুল পাচ্ছে না, কিছুই হয়নি, অথচ ভয়ে নিজেরাই মানে বলছে আমাদের মারছে। কেন, কি লাভ এরকম কোনো তাতে বিষয় বৈষ্ণব নয়। বাবু? আমরা তো বলেছি যদি ঘর ছাড়া কেউ হয়ে থাকে আপনারা তো কোর্টে মামলা করেছেন, আপনারা তালিকা দিন। তালিকা দিতে পারছেন না তো, প্রশাসন তো তালিকা চাইছে যে কারা কারা ঘর ছাড়া আছে, বাড়ি ছাড়া আছে, আপনারা তালিকা দিন। মিথ্যার আশ্রয় নিয়ে আর কতদিন চলবেন? জবাব তো 2 তারিখে মানুষ দিয়ে দিয়েছে, আর কি চাইছেন আপনারা? মানে এবার আপনি তো বলছেন পারলেন বৈশানু না। বাবু যে কেউ ঘর আবার ছাড়া 5 নেই এই বছর পর মুহূর্তে, নির্বাচন আছে, ঘর ছাড়া উনি যে এই মুহূর্তে বলছেন কেউ নেই যে উনি বৈশানু বাবু, আপনি বলছেন যা ওনারা বলছেন তালিকা চাইছি, তালিকাটা প্রশাসনের কাছে দিতে অনুরোধ করছি। আমরা চাই না একজনেরও জীবন যাক, একজনও ঘর ছাড়া হোক, সবাই বাড়িতে থাক, শান্তি আমরা চাই। নির্বাচন কমিশন যখন ছিল তখন ওরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। মুখ্যমন্ত্রী শপথ নেবার পর আর কোনো ঘটনা ঘটেনি নতুন করে। মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর কোনো ঘটনা ঘটেনি। বৈশানু বাবু দায়িত্ব নিয়ে বলছেন, অগ্নিমিত্রাদি, মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর আর কোনো হিংসার ঘটনা ঘটেনি। সামাজিক বয়কটের লিফলেট আমরা দেখছি, ধর্ষণের লিফলেট। অগ্নিমিত্রাদি, খুবই মানে খুব অদ্ভুত লাগলো ডিবেটে থেকে যে স্পোকসপারসন দ্বারা এসেছেন তিনি এতটা ইনসেনসিটিভ হয়ে কথা বলছেন, ওনার কথাটা শুনে খুব খারাপ লাগলো। আপনি যেভাবে অস্বীকার করছেন, মানে 2 তারিখের পর থেকে দর্শকদের বলতে চাই যে বোধহয় সকাল 6টা থেকে ফোন বাজে, রাত 2-3টে অব্দি ফোন যে বেজে চলে, মহিলাদের ফোন যে তারা কতটা নির্যাতিত, কতটা অসহায়, আজ অব্দি মানে কাল রাত অব্দি ফোন বেজে গেছে যে বসিরহাটে আমাদেরই, আমি নাম করছি না, আমাদের মহিলা মোর্চার একজন জিএস খবর নিয়ে দেখতে পারেন হাড়োয়াতে সেই মহিলার বাড়িতে প্রায় 12 থেকে 15 জন তৃণমূলের গুন্ডা বাহিনী ঢুকে তার বাড়িতে তালা ভেঙে তার স্বামীকে বলে বাড়ি থেকে তাকে হ্যান্ড ওভার করে দিতে। সে যখন মানে নিজেকে বাঁচাবার জন্য তার গায়ে কেরোসিন ঢেলে দেয়, তার স্বামী তার বাচ্চার গায়ে কেরোসিন ঢেলে দেয়, কারণ সে বুঝতে পারে যে তাকে মানে তৃণমূলের গুন্ডাদের হাতে তাকে নিয়ে মানে নিজেকে দিয়ে দেওয়ার থেকে গায়ে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়াটা বেটার। এবং তারপরে রাত্রে পুলিশ প্রশাসন বিভিন্ন লোককে ফোন টোন করে যেভাবে হোক মানে কোনো রকমের ব্যাপারটাকে থামানো হয়। রাত্রিবেলায় অন্তত কিছু হয়নি, সকাল অবধি এখনো আমি তার খবর পাইনি। আজকে এমন দিন যায়নি যে যেখানে মেয়েদের ফোন আসছে না যে দিদি আমি এখনো বাড়ি ঢুকতে পারিনি, আমার ধর্ষণ হয়েছে, আমার বাড়ি ভেঙে দিয়েছে, আমার স্বামীর হাত দুটোকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। মানে প্রতিদিন এটাই খুব অদ্ভুত লাগছে। আমরা হেরে গেছি 2 তারিখে, বাংলার মানুষ রায় বলেছে, আমরা সেটাকে মেনে নিয়েছি, কিন্তু বিজেপি করার দোষে এইভাবে যে আমাদের অত্যাচারিত হতে হবে, এইভাবে যে আমাদের মহিলা পুরুষদের যে নির্যাতন করা হবে, এবং সব থেকে খারাপ লাগে যে আপনারা তো এতটা ইউ কুড হ্যাভ বিন পজিটিভ, এই পজিটিভ রোলটা তো প্লে করতে পারতেন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তো একটা স্টেটমেন্ট যদি দিতেন, আজকে পুলিশ প্রশাসনকে যদি একটা স্টেটমেন্ট দেওয়া হতো যে না আমি এই হিংসা আমি এগুলো সহ্য করব না, যেন কোনো বিরোধী দলের মানুষের উপর যেন এই অত্যাচার না হয়, এটা তো একটা বললেই তো শেষ হয়ে যেত। একেবারে এই ধরনের স্টেটমেন্ট বা পদক্ষেপ কেন দেখা যাচ্ছে না বৈশানু বাবু? বারবার বলছি যে অন্যায় জিনিস ডিবেট হবে, সমর্থন করব না। বৈশানু বাবু এবং অগ্নিমিত্রাদির মধ্যে। হ্যাঁ বলুন বৈশানু বাবু, কোনটা বলছেন? পদক্ষেপ কোথায়? আমি বলছি যে আমরা তো বারবার বলছি যে কোনো ঘটনা আমরা অন্যায় বরদাস্ত করব না। আমরা বারবার এই কথা বলছি যে কোনো মানুষ যদি বাড়ির বাইরে থাকে তার তালিকা প্রশাসনের কাছে জমা দিন, আপনারা লিস্ট পাঠান, আপনাদের যদি কেউ আক্রান্ত হয় আপনারা প্রশাসনকে জানান, প্রশাসনকে জানাচ্ছেন না অগ্নিমিত্রাদি? আপনারা প্রশাসনকে জানাচ্ছেন না কেউ আক্রান্ত হলে? মিথ্যাকে গোবেলসের থিওরিতে বারবার প্রশাসনকে জানানো হচ্ছে, অনেক ক্ষেত্রে প্রশাসন হেল্প করেছে আর বেশিরভাগ ক্ষেত্রে প্রশাসন হেল্প করেনি। অনেক ক্ষেত্রে দিদি দেখা যাচ্ছে মহিলা কমিশনের ভয়ে, দিল্লি থেকে মহিলা কমিশনের ফোন আসার পরে
পুলিশ ভয় পেয়ে গেছে এবং তারা আমার মেয়েদেরকে ফোন করে বলছে দিদি আপনারা বাড়ি চলুন, নয়তো আমাকে পথে বসতে হবে। কিন্তু তারা যখন বাড়ি যাবে, তাদেরকে বাড়ি ঢুকিয়ে দেওয়ার পরে তারপরে তাদের সিকিউরিটি কে নেবে? পুলিশ তো তাদের বাড়ি ঢুকিয়ে দেবে, কিন্তু তারপরে যে তৃণমূলের গুন্ডা বাহিনী এসে তাদের মারধর করবে, তাদের শাড়ি ব্লাউজ ছিঁড়ে দেবে, তাদেরকে মারধর করবে, তাদেরকে অশ্লীল ভাষায় গালাগাল করবে। আজকে নানুরে গ্রামের পর গ্রাম আমাদের মেয়েদেরকে ধর্ষণ করা হয়েছে। দাদা কি সেটা জানেন না? দাদা আপনি কি জানেন না যে নানুরে আমাদের মেয়েদের ধর্ষণ করা হয়েছে? আপনি কি সেটা আমরা বানিয়ে বলছি? আমরা কি সেটা বানিয়ে গল্প বলছি দাদা? আপনি কি সেটা বিশ্বাস করেন? আপনি বললেই তো হবে না, আপনি তো বললে হবে না। আরে একদম প্রশাসন তো এগুলো দেখার জন্য রয়েছে। পশ্চিমবঙ্গের হাজার হাজার আপনি তো বিরোধী দলের আছেন, আপনি তো বিরোধী দলের কথা বলবেন, কিন্তু সত্যিকারের যেটা হাজার মহিলা, হাজার হাজার পুরুষ, না না কেউ বলছে না, কেউ বলছে না। আপনি তাদের হয়ে একটা মিথ্যা প্রোপাগান্ডা করার চেষ্টা করছে। বিজেপি একটা মিথ্যা প্রোপাগান্ডা করছে। গোটাটাই মিথ্যা। না না মিথ্যাচার করে লাভ হবে না। আমরা বাংলার মানুষ, আমরা সবাইকে নিরাপত্তায় বিশ্বাসী করি। সবার আমি রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করুন। আপনারা সরকার বলেছে ফেস দ্য রিয়ালিটি, বি পজিটিভ, এটাকে অ্যাকসেপ্ট করুন এবং আপনারা স্টেপস নিন। আপনারা বলুন যে করবে আমরা সেটাকে বরদাস্ত করব। পুলিশ প্রশাসনকে বলুন আমরা সবসময় পজিটিভ ইতিবাচক থেকে আর এই সন্ত্রাস না হয়। আপনারা সেই স্টেপসটা নিন। বলা হয়েছে যে আমরা কোনো অন্যায়কে বরদাস্ত করি না। করছে না বসানো এই যে আপনি বলছেন যে বারবার বলা হচ্ছে, অবশ্যই আমরা এই কথাটা শুনেওছি। মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে সমস্ত এলাকায় হিংসা হচ্ছে সেই সমস্ত এলাকায় দেখতে গেলে দেখা যাবে যে সেখানে বিজেপি জয়ী হয়েছে। এই যে এই ধরনের স্টেটমেন্ট, সেটা কি অন্য একটা বার্তা দেয় না? যদি এই বিষয়ে যদি কঠোর পদক্ষেপের বার্তাটা সেই সময় আসতো, তাহলে কি এতটা হিংসার ঘটনা ঘটতো? গতবারে ব্যারাকপুরে বিজেপি গন্ডগোল করেনি, গতবারে করেনি। টিটাগড়ে বিজেপি গন্ডগোল করেনি। আপনি খবর নিয়ে দেখুন না, আপনি খবর নিয়ে দেখুন না। সত্যি কথাটা মিথ্যে কথা, আমাদের সাথে তো কারোর ব্যক্তিগত শত্রুতা নেই, রাজনৈতিক লড়াই এটা। একেবারে রাজনৈতিক লড়াই। অর্জুন বাবু কিছু বলবেন, হাত তুলেছিলেন। অর্জুন বাবু, গতবার ব্যারাকপুরে কি হিংসা ঘটায়নি বিজেপি, যেটা বলছেন বৈশানুর বাবু? অগ্নিমিত্রা পাল যেটা বলছিলেন কি বাড়ি ফিরিয়ে দেওয়ার পরে আবার ওদের সিকিউরিটি কে নেবে। বাড়ি ফিরিয়ে দেওয়ার সময় বলা হচ্ছে মুছ লিখে দাও কি তোমার উপরে কিচ্ছু হয়নি। হিঙ্গলগঞ্জ থানার ওসি বলছে মহিলাদেরকে, হিঙ্গলগঞ্জ থানার ওসি বসিরহাটে বলছে কি বেশি বাড়াবাড়ি করলে তুলে নিয়ে চলে যাবে বাংলাদেশে। মহিলাদেরকে বলছে বাড়ি থেকে ওর বাড়িতে পাঠিয়ে দাও, নালে এখানে থাকতে দেওয়া হবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি হিঙ্গলগঞ্জ থানার ওসি পারলে আমার নামে একটা আবার এফআইআর করুক, আমার কিছু যায় আসে না। বাংলার আমাদের বৈষ্ণবদা অনেক সিনিয়র লয়ার আছেন, অনেক দিন ধরে আমাদের অনেক দাদার মতো ব্যারাকপুরে হিংসা। বৈষ্ণব বাবু, এবার কি আমরা ব্যবস্থা দেখতে পাবো? বলছি তালিকা উনি খুঁজছেন। আচ্ছা উনি তো বললেন 2 তারিখে নাম বলছেন, উনি বললেন 2 তারিখে পরে কোনো ঘটনা ঘটেনি। তাহলে 2 তারিখে পরে হাইকোর্টে আদেশ অনুযায়ী বহু লোক আমার থেকে আপনি প্রশাসনকে জানান না, আপনি প্রশাসনকে জানান। আবার উনি একটা আরো তালিকা চাইছেন কি আমরা কি করে জানবো কি আপনি কোন কোন লোককে আপনার দল খুন করবে। আমরা যদি জানতাম জেপি যাদব খুন হবে, আপনারকে আমরা আগে তালিকা দিয়ে দিতাম। আমরা তো জানতে পারলাম না কি জেপি যাদবকে আপনারা মারবেন। আমরা তো জানতে পাচ্ছি না কি কাকে কাকে ঝুলিয়ে দেবেন মেরে। আমরা তো জানতে পাচ্ছি না কি আপনার 2 তারিখের পরে 36টা লোক খুন হয়েছে 2 তারিখে পরে। আমরা কি করে জানবো কি আপনাকে লিস্ট অমুক লোকের খুন হবে, আপনাকে লিস্ট দিয়ে ওটা মার্ডারটা হবে না। দাদা সরকারে এসছেন, অস্বীকার করার কোনো জায়গা নেই। তো আপনি তো সরকারে এসছেন, বলছেন সুইসাইড, কেউ বলছেন খুন হয়েছে। আপনি আরে হোমিসাইড না সুইসাইড সেটাকে বলুন। ব্যাপার নেই। আরে যে করবে আইনের শাসন আছে তো এখানে। এখানে তো
শাসন আছে। এখান থেকে বেরিয়ে এখানে আসুন। আইনের শাসন আপনি আছে। পুলিশকে নিয়ে খুন করাচ্ছেন, পুলিশকে আরে, নিয়ে এটা হামলা আপনি করাচ্ছে, বললে তো হবে না। পুলিশ দাঁড়িয়ে থেকে বাড়ি লুট করাচ্ছে। আপনার যদি এটা central সত্যিকারে government করছে। লড়ার ইচ্ছা এটা থাকে, UP-তে হয়। দেখুন বাংলার একটা সমস্যা আছে, Welcome পশ্চিম বাংলা আমাদের UP-তে সমস্যা হয়েছে, আছে। উত্তরপ্রদেশে এখানে এরকম কারাপশনকে এখানে খুব একটা গুরুত্ব মেয়ে- দেওয়া হয় না। উত্তরপ্রদেশে হয় না বলছেন বৈষ্ণববাবু। বৈষ্ণববাবু আবার উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনেছেন। কেয়া ঘোষ, কেয়াদি আমার সঙ্গে রয়েছেন। কেয়াদি, বিভিন্ন জায়গায় যে বিশেষ করে যেহেতু এখানে প্রসঙ্গ উঠে এলো যে লিফলেট, ধর্ষণের হুমকি লিফলেটে, সামাজিক বয়কট লিফলেটে এবং প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ধর্ষণের অভিযোগ, সবটাই বলছেন কোথাও মিথ্যে বৈশানুর বাবু, কোথাও বলছেন যে নির্দিষ্ট করে নাম পাচ্ছি না, কোথাও বলছেন তালিকা দিন। আপনারা কি ফেস করছেন? আপনারা যে বিভিন্ন এলাকায় সংগঠনের কাজেও বিভিন্ন এলাকায় ঘুরছেন, আপনারা কি ফেস করছেন? মানুষ কোথাও কি আতঙ্কিত অভিযোগ করার ক্ষেত্রেও, আবার কোথাও আমরা দেখেছি যে প্রতিবাদ করছে তার এগেইনস্টে এফআইআর হচ্ছে। প্রথমত আপনাকে জানাই মীনাক্ষী, বৈশানুর বাবু লিস্ট চাইছিলেন না, তালিকাটা এইসব আমার কথার কাছে কোনো মানেই হয় না। 31 জনের তালিকাটা আছে। আর খুব দুঃখজনক ভাবে জানাচ্ছি যে তালিকাটা রোজ আপডেট করতে হচ্ছে, তো আমার কাছে 31 জনের নামের তালিকা আছে। আমি সেই নামগুলো পড়ে শোনাচ্ছি। শীতলকুচিতে মিন্টু বর্মন, শীতলকুচিতেই আবার মানিক মৈত্র, দিনহাটাতে হারাধন রায়, রানাঘাট দক্ষিণে উত্তরণ উত্তম ঘোষ, জগদ্দলে শোভারানী মণ্ডল, সোনারপুর দক্ষিণে হারান অধিকারী, বেলেঘাটায় অভিজিৎ সরকার যাকে লাইভ ভিডিও করার পর তাকে মারা হয়েছিল, বোলপুরে গৌরব সরকার, ইন্দাসে অরূপ রুইদাস, কেতুগ্রামে বলরাম মাঝি, মথুরাপুরে সৌরভ বর, ভাটপাড়ায় আকাশ যাদব। আমি পড়বো, এটা পুরো লিস্ট আমি পড়বো, বৈশাখটাকে শুনতে হবে। ময়ূরেশ্বরে জাকির হোসেন, সবঙ্গে বিশ্বজিৎ মহেশ, জামালপুরে কাকলি ক্ষেত্রপাল, বীরপুরে কিশোর মান্ডি, মনোজ মণ্ডল, প্রশাসনকে রিসিভ কপিটা দেখান না। কেয়াদি, এই সমস্ত অভিযোগ প্রশাসনকে জানানো হয়েছে কিনা বৈশানুর বাবু জানতে চাইছেন। আমি মাত্র 19টা নাম পড়েছি এই মুহূর্তে বই মীনাক্ষী। আমার কাছে 31 জনের তালিকাটা আছে। এত বড় বড় কথা বলছেন না। আসলে অসুবিধাটা কি জানেন তো মীনাক্ষী, তৃণমূল দলটাই এমন, তারা চ্যালেঞ্জ করবে, এবার চ্যালেঞ্জের উত্তর দিলে তারা সম্পূর্ণ বিপরীত পথে হাঁটবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন না মীনাক্ষী, যে যেখানে বিজেপি জিতেছে সেখানে সন্ত্রাস, ঠিকই বলেছেন। কারণ যেখানে বিজেপি জিতেছে, আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, ঘাটালে যে প্রাক্তন বিধায়ক, ঘাটালে তো ভারতীয় জনতা পার্টি সেখানে জয়লাভ করেছে, সেখানকার প্রাক্তন বিধায়ক, তিনি তার অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল, তিনি বলেছেন যে এখানে পঞ্চায়েতে কোনো কাজ দেওয়া যাবে না, যে বুথে লিড হয়েছে সেই বুথে 100 দিনের কাজ দেওয়া যাবে না। এই অডিও ক্লিপ কিন্তু ভাইরাল হয়েছিল এবং এটাই হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার বৈশানুর বাবু কেয়াদি একটা নির্দিষ্ট করে কথা বলছেন, নির্দিষ্ট করে একটা দাবি বৈশানুর বাবু করছেন যে প্রশাসনকে কি জানানো হয়েছে। তিনি কিন্তু বারবার এই কথাটা বলছেন যে প্রশাসনকে কি জানানো হয়েছে, অভিযোগ কি দায়ের করা হয়েছে। প্রতিটা ক্ষেত্রে অভিযোগ দায়ের করা হয়েছে এবং খুব দুঃখজনক ভাবে মীনাক্ষী, যেটা অগ্নিমিত্রা দি এবং অর্জুন দা দুজনেই বললেন, প্রশাসন তারা তো দলদাস, তারা দলীয় কাডারের মধ্যে কাজ আগের দিন তো আপনাদের তারা তো দলীয় কাডারের ভূমিকা পালন করছেন। প্রিয়াঙ্কা তিনি বলছেন যে আমাকে ইমেল নাম্বার দিয়েছিলেন কোভিডের জন্য, গত বছর লকডাউনে কোভিডের জন্য ত্রাণ বিলি করতে একজন সাংসদকে হাইকোর্টের অনুমতি নিয়ে, কোর্টের অনুমতি নিয়ে ত্রাণ বিলি করতে হয়। সেই রাজ্যে দুর্গাপুজো করতে হয় কোর্টের অর্ডার নিয়ে, এবং এই রাজ্যেই এখন কোর্টের অর্ডারেই কিন্তু এই গৃহহীনদের ঘরে ফেরাতে হচ্ছে। তাহলে আপনি সহজেই বুঝতে পারছেন যে এই মুহূর্তে রাজ্যে পুলিশ প্রশাসন একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস এবং তৃণমূল কংগ্রেসের দলদাস হিসেবে কাজ করছে। ঢাকতে পারবেন না। সুদীপ্তা রায়চৌধুরীর সঙ্গে রয়েছেন। সুদীপ্তা, এই যে রাজনৈতিক হিংসার একটা ট্র্যাডিশন বলা হয় বাংলায় চলে আসছে, সেই ট্র্যাডিশন অযোধ্যা ভদ্রমহিলা অযোধ্যা চেঁচাচ্ছে না। আমি আসছি কেয়াদি আসছি এবং বৈশানুবাবু আসছি। সুদীপ্তা, বাংলায় রাজনৈতিক হিংসা নাকি ট্র্যাডিশন চলে, তাহলে যদি ট্র্যাডিশন চলেই বা থাকে তাহলে সেই ট্র্যাডিশন বন্ধ করার কি উপায় বলে আপনি মনে করেন একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে? দেখুন, খুন বা হত্যার কোনো ট্র্যাডিশন হতে পারে না। মাথায় মমতা ব্যানার্জি বলেছিলেন মাথায় বদলা নয় বদল চাই, তারপর সিপিএম এত অত্যাচার করার পর বোঝা গেছে বৈশানুর বাবু। সুদীপ্তা এবার যদি রাজ্যে অশান্তি হচ্ছে তাহলে মাথায় রাখতে হবে
যে রাজনৈতিক দলটা এখন বসেছে বিরোধী আসনে, তাদের দায়িত্ব, তাদেরও কিছু দায়িত্ব ছিল, কিন্তু তারা এখন হিংস্র দানবের মতো ঘুরছে, কারণ তারা হেরে গিয়েছে। তাই তারা দায়িত্বপূর্ণ বিরোধীর পদ না নিয়ে তারা এখন খানিকটা একটু আগে যেটা বললেন বৈষ্ণবটা, যে লিস্ট কোথায়, তখন একটা লিস্ট পড়া হলো, যে লিস্টের সত্তা সত্তরই কেউ জানে। আচ্ছা বেশ, আমার জবাব চাই বাংলা টুইস্ট অপেক্ষা করছে, জবাব চাই বাংলা টুইস্ট অপেক্ষা করছে। সুদীপ্তা যে বিষয়টা বলছেন যে লিস্ট কোথায়, লিস্ট কোথায়, জবাব চাই বাংলা টুইস্ট অপেক্ষা করছে। সুদীপ্তা বলছেন লিস্ট কোথায়। আমি একটা চিঠি দেখাতে চাইবো, কিছু চিঠির, সেই চিঠির কিছু বক্তব্য রয়েছে, কিছু বয়ান রয়েছে। যে চিঠিটা বলা হচ্ছে, তো কুৎসার অভিযোগ করা হচ্ছে, কখনো বলা হচ্ছে যে বিক্ষিপ্ত ঘটনা, সেই বিক্ষিপ্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বিদ্বজ্জনেরা 146 জন, যেখানে প্রাক্তন বিচারপতি রয়েছেন, আইনজীবী রয়েছেন, প্রাক্তন আইপিএস অফিসাররা রয়েছেন, তারা রাষ্ট্রপতিকে চিঠি লিখছেন। তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের সদস্য নয়। আমি দুপিঠি আলোচনা করব, আমি এপিঠ এবং ওপিঠ দুপিঠি আলোচনা করব। তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের সদস্য নয়। তারা যে চিঠি লিখছেন, সেই চিঠি একই সঙ্গে আছে কিছু অধ্যাপকদের চিঠি। কি চিঠিতে বয়ান? অধ্যাপককে চিঠি রাষ্ট্রপতিকে, অধ্যাপকরা চিঠি লিখছেন, ভোট পরবর্তী হিংসায় রাজ্যে 11,000 মানুষ ঘরছাড়া হয়েছেন। কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নয় তারা, বারবার করে যেটা বলছি, রাজনৈতিক দলের প্রতিনিধি নয়। যারা ঘরছাড়া হয়েছেন তারা অসম, ঝাড়খণ্ড এবং ওড়িশায় আশ্রয় নিয়েছেন, এবং নির্দিষ্ট করে তারা বলছেন যে কত সংখ্যক মানুষ, প্রায় 40,000 মানুষ হিংসায় প্রভাবিত নানাভাবে, এবং তারা বলছেন হিংসার জন্য 1,627টি মামলা দায়ের করা হয়েছে রাজ্যে, কিন্তু ব্যবস্থা কোথায় প্রশ্ন তুলছেন তারা। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে জ্বালিয়ে দেওয়া হয়েছে 5,000 মানুষের বাড়ি ঘর। কারা লিখছেন? বারবার বলছে, কোনো রাজনৈতিক দলের সদস্য নয় তারা। লিখছেন এসসি এসটি সম্প্রদায়ভুক্ত নারীদের উপর অত্যাচার করা হচ্ছে। অধ্যাপকদের চিঠি রাষ্ট্রপতিকে। এছাড়াও 146 জন বিদ্বজ্জন, যেখানে বারবার বলছি প্রাক্তন বিচারপতি, আইনজীবী, যারা একেবারেই রাজনৈতিক দলের সদস্য নয়, তারা লিখছেন এই চিঠি। সুতরাং কোথাও না কোথাও কি আমরা এই বিষয়গুলো, এই যে ডিবেটে বারবার আলোচনা, বিক্ষিপ্ত ঘটনা, তালিকা নেই, এইগুলোর থেকে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ কি? সমাধানের রাস্তা। এই চিঠির পরিপ্রেক্ষিতে বৈশানর বাবু কি বলবেন? আমি 1 মিনিট বাজার দেব, সকলকে 1 মিনিট করে সময় দেব। আমি প্রথমেই উত্তর জানতে চাইবো বৈশানর বাবুর কাছে। বৈশানর বাবু, আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে। আমি বিচারপতি কে আছেন তার নাম জানতে পারলে ভালো হতো, কিন্তু আমরা অনেক সময় দেখেছি যে বিচারপতি রিটায়ারমেন্ট করার পর রাজনৈতিক দলে যোগদান করেন, রাজ্যসভায় মনোনীত সদস্য হন, বা কোনো আধিকারিক রাজ্যপাল হন। সুতরাং সেই এখন আমার খুব পরিষ্কার কথা, কোনো মানুষের কোনো অসুবিধা হোক এটা আমরা চাই না। প্রশাসনকে জানান, প্রশাসন নির্দিষ্ট ব্যবস্থা নেবে, এবং যারা বিজেপি এই ধরনের প্রোপাগান্ডা করছে, এই ফলস প্রোপাগান্ডা হেরে যাবার পরে পরাজিতর আর্তনাদ, এটা মানুষ জেনে নিয়েছে, মানুষ রায় দিয়ে দিয়েছে, পরাজিত হয়ে গেছে, এখন কিছু একটা বলতে হবে, তাই ওরা বলছে যে আমাদের মারছে। এরকম ঘটনা ব্যাপকভাবে হয়নি। কোনো ইনসিডেন্ট হয়ে থাকলে প্রশাসন স্টেপ নেবে, খুব পরিষ্কার ভাষায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছেন। কোনো অন্যায় তৃণমূল কংগ্রেস বরদাস্ত করেনি, করবে না। বেশ, আপনার কাছে আরো 30 সেকেন্ড সময় ছিল, আপনি সেই সময় আর নিলেন না। আমি যাব অর্জুন বাবুর কাছে। অর্জুন বাবু, আপনার বক্তব্য, সময় শুরু হচ্ছে এখন। বৈশানর বাবু ভালো করে একটু জেনে শুনে বলা উচিত আছে। বৈশানর বাবু বলে দিলেন, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কোনো গন্ডগোল হবে না। বৈশানর বাবুকে আমি বলছি, উনি তো লয়ারও আছেন, উনি একটু শুধু যেখানে থাকেন শুধু কলকাতা দেখলে হবে না, কলকাতা আশেপাশে কত ঘর ছাড়া মানুষ এখনো আছে, কত লোকের বাড়ি লুটপাট হচ্ছে। দিদিমণি বলে দিচ্ছেন কিচ্ছু হবে না। আর
উনার দলের লোকেরা কেন উনার সঙ্গে উনার কথা এখন শুনছে না কেন? যে জেহাদিদের ভোটে উনি জিতেছেন, সে জেহাদিরা আর উনার কথা শুনছে না। উনাকে বলছে আমাদের ভোটে জিতেছেন, আমাকে লুট করতে হবে, আমাদের এক্সটর্শন দিতে হবে। আজকে তার কন্ট্রোল নেই। আর যারা নিচে লেভেলে পুলিশ অফিসার আছে তাদেরকে কিছু আইপিএস যাদেরকে উনি বসিয়ে রেখেছেন তারা বলে দিচ্ছে কি তোমরা কিচ্ছু ডিস্টার্ব করবে না। আজকে উনি তালিকা চাইছেন। আরে উনারকে তালিকা আমি বলছি কালকে দায়িত্ব নিয়ে উনার কাছে পৌঁছে দেব। উনি আপনার সময় শেষ। ফিরিয়ে দেবেন তো? আমি বলছি আমি দাবি করছেন তালিকা দায়িত্ব নিয়ে পৌঁছে দেবেন বৈশানুর বাবু। বৈশানুর বাবু বলুন উত্তর তালিকা পেয়ে যাবেন, তারপর ব্যবস্থা কতদিনে বৈশানুর বাবু? প্রশাসনকে কেন? প্রশাসনকে জানান। আমি আপনাকে বলছি তালিকা প্রশাসন ব্যবস্থা নেবে। কোন রকম কাউকে ঘরের বাইরে থাকতে হবে না। আপনাকে আপনার পার্টি প্রশাসন না প্রশাসন প্রশাসন আমরা তো হাইকোর্টে জানাচ্ছি মামলা করেছে, আপনার বন্ধ মামলা করেছে, এবারে খুন হয়ে যাচ্ছে। বারিক বিশ্বাস মতো লোক উত্তর 24 পরগনা, বসিরহাট আর ওদিকে দক্ষিণ 24 পরগনা লুট করে যাচ্ছে। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদেরকে ডেকে আপনি কি রাজ্য নয়? আপনাকে আমি তালিকা দেবো কত বাড়ি লুট হয়েছে। আপনি মানবেন তো? দুর্বৃত্ত আপনি তাকে বাড়ি বেরাবেন তো? আমি আপনাকে মালা পরাবো একদম কি আমরা ভুল বলেছি? বৈশানাথ সঠিক কথা বলেছে। আমি আপনাকে মালা পরাবো আর আপনার গুণগান করবো কি আপনার জন্য এই মানুষগুলো বাড়ি ফিরেছে। বলুন, আমি কালকে যাবো আপনার কাছে। বলুন বলুন বৈশানুর বাবু। বৈশানুর বাবু বলুন। আপনাকে বলছি এরকম ঘটনা ঘটেনি। না, অর্জুন সিং বলছেন আপনার কাছে তালিকা পৌঁছে যাবে, প্রশাসন ব্যবস্থা নিলে ভুল কাজের জন্য খারাপ কাজের সঙ্গে কম্পিটিশন করার একটা অভ্যাস আপনাদের হয়ে গেছে। ও খারাপ করছে। আচ্ছা বলুন তো, উত্তরপ্রদেশে মুলায়ম সিং যাদব কোন পার্টির লোক উত্তরপ্রদেশ থেকে বাইরে আছে? বিহারের লালু যাদব পার্টির কোন লোক বিহার থেকে বাইরে আছে? কোন রাজনৈতিক দলের লোকেরা ভারতবর্ষে কোন স্টেটে তাকে এলাকা থেকে বাইরে যেতে হয় না। রাজনীতি জায়গা আছে, ভোট জিতবেন আপনি, কিন্তু মানুষকে আপনি মেরে ফেলবেন, মানুষকে ঘর বাড়ি লুটে দেবেন, এটা ভারতবর্ষে কোন স্টেটে হয় না। আপনি ভারতবর্ষের পার্টি বলছেন, আমরা জোড়া দেখুন ভারত ভ্রমণে যাবেন, আরে ভারতবর্ষের পার্টিটা হোক তারপরে যুবরাজ কাছে যাবেন আপনারা। আমি অগ্নিমিত্রাদির কাছে যাব। অগ্নিমিত্রাদি আপনার সময় শুরু, 1 মিনিট সময়। অগ্নিমিত্রাদি আপনার সময় শুরু এখন। আমি চাইবো যে এই সরকার ইমিডিয়েটলি যে 30,000 মানুষ বাইরে আছে তাদেরকে বাড়ি ফেরাক এবং রেসপন্সিবিলিটি নিয়ে তাদেরকে ইকোনমিক কম্পেনসেশন দেওয়া হোক, এবং যারা এই কাজগুলো করছে, যারা সন্ত্রাস ছড়াচ্ছে, তাদেরকে স্ট্রিক্ট মেসেজ দেওয়া হোক। মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই সরকার স্ট্রিক্ট মেসেজ দিক যে যারাই এই সন্ত্রাস ছড়াবে, সে যে দলেরই হোক না কেন, তাদেরকে কিন্তু স্ট্রিক্ট পানিশমেন্ট দেওয়া হবে। দেখুন, এই 10 বছরে আমরা প্রায় 50 বছর পিছিয়ে গেছি। আরো সামনের 5 বছরে আরো 50 বছর পিছিয়ে যেতে চাই না। বাংলা আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। লেটস ডু ডেভেলপমেন্ট পলিটিক্স। এই দাঙ্গা, এই মার কাট আর দেখতে চাই না। লেটস লুক ফরওয়ার্ড টু ডেভেলপমেন্ট পলিটিক্স। এই পেটি পলিটিক্স আমরা দেখতে চাই না। সো আর রাজনীতি না করে, পেটি পলিটিক্স না করে যারা বাইরে রয়েছে তাদেরকে ইমিডিয়েটলি বাড়িতে ঢোকাবার ব্যবস্থা করা হোক। বেশ, 20 সেকেন্ড সময় ছিল বাকি। কিয়াদির কাছে যাব, আপনার সময় শুরু এখন। কিয়াদি, প্রথমেই বলি, পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য, সারা দেশ তাকিয়ে থাকতো আমাদের দিকে এবং গর্বে আমাদের বুক ফুলে উঠতো। কিন্তু ক্রমশ 34 বছরের বাম রাজত্ব এবং তারপর 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে আমরা ক্রমশ পিছিয়ে পড়েছি। আপনি দেখুন তো, এই যে ভোটের সময় এর সঙ্গে পার্শ্ববর্তী আরো 5টা রাজ্যে আমাদের ভোট হয়েছে, কোথাও একটা হিংসার ঘটনা হচ্ছে? যেখানে ভারতীয় জনতা পার্টি দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে, সে আসাম থেকে শুরু করে যেখানে আমরা ক্ষমতায় আসি, অন্য দল রয়েছে আমাদের একেবারে সম্পূর্ণ বিরোধী দল, সেখানেও কিন্তু এরকম হিংসার ঘটনা হয়নি, একটা চড় মারারও ঘটনা হয়নি। অথচ শুধুমাত্র পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম মানে কি, আমরা যে হিংসের ঘটনা দেখেছি, মানে শিহরণ জেগে ওঠা হিংসে। সেখানে যেটা অগ্নিমিত্রাদি বললেন, নানুরে গ্রাম সেখানে মহিলাদের গণধর্ষণ করা হয়েছে, কিশোরীদের গণধর্ষণ করা হয়েছে এবং তাদের বলা হয়েছে যে পুলিশে যাবে না, গেলে কিন্তু আবারও এসে তাদের ধর্ষিতা হতে হবে। এই ধরনের যে ভয়ঙ্কর নৈরাজ্য চলছে, আপনাদের চ্যানেলে দেখেছিলাম যে 18 জনকে সেখানে বলা হয়েছে যে তাদের কোনো রকম
মৌলিক অধিকার সেগুলো পর্যন্ত ছিনিয়ে নেওয়া হচ্ছে। তাদের খাবার দেওয়া যাবে না, খাবার জিনিসপত্র বিলি করা যাবে না, এমনকি চা পর্যন্ত দেওয়া যাবে না। এটা কোন রাজ্যে বাস করছি? এইরকম কোথাও সারা দেশ বিশ্ব কোথাও দেখেনি। এই হিংসাকে আমরা চেয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা একেবারে সময় শেষ কে আদি। সুদীপ্তা 1 মিনিট বলুন, আপনার সময় শুরু এখন। হ্যাঁ বেশ, আপনি বললেন একটি চিঠি লেখা হয়েছে, বিদ্যুৎ জনতাকে লিখেছেন। আমার একটা প্রশ্ন ছিল, আর একটা চিঠি বেরিয়েছিল দেখা গিয়েছিল, সেটাও বিদ্যুৎ জনতা লিখেছিলেন। চিঠির বয়ানটা একরকম ছিল, সারা দেশ জুড়ে বিদ্যুৎ জনতা একই বয়ানে চিঠি লিখেছিলেন। এবারেও ব্যাপারটা সেরকম কোনো কেলেঙ্কারি হয়েছে কিনা একটু দেখে নেবেন। এইটা গেল এক। দ্বিতীয়ত হচ্ছে, অর্জুন বাবু বারবার জিহাদি জিহাদি বলতেন, জিহাদি শব্দটার মানে কি উনি জানেন? মানেটা জেনে বোধহয় প্রয়োগ করলে ভালো হয়। আর উনি অগ্নিবর্ণা বললেন যে রাজ্যের ভারতবর্ষের সরি দেশের নৈরাজ্য চলছে, রাজ্যে নৈরাজ্য চলছে। উনি বোধহয় দেশে থাকেন না। দেশের মানুষ চাকরি নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, শুধু সেন্ট্রাল ভিস্টা আছে। আজকে কালকে মোদী ঘোষণা করলেন যে কেউ যেন খালি পেটে না যায়, ঘুমোতে যায়। তাই জন্য কখন করলেন? যখন তুমি সুপ্রিম কোর্টে ধমক খেলেন যে আমরা রাজ্যের রাজনৈতিক হিংসায় যারা আক্রান্ত তাদের প্রসঙ্গে রয়েছে। সুদীপ্তা, আপনার কাছে সেই উত্তর আমি পেলাম না, কিন্তু দুটো প্রশ্ন পেলাম। সেই প্রশ্ন নিয়ে আমি এই পর্বটা শেষ করব। তার উত্তর নিয়ে অর্জুন সিং এর কাছে, জেহাদি শব্দের অর্থ জানেন অর্জুন সিং? প্রশ্ন করেছেন সুদীপ্তা। অর্জুন সিং বোঝা গেছে সুদীপ্তা, সময় শেষ। জেহাদি অর্থ জানেন অর্জুন সিং? আর কোন ধর্ম থাকবে না, হিন্দুরা কাফির আছে, এইটা মানে জেহাদি। আর উনার জেহাদিরা কি করছে আপনি দেখছেন না? বাড়িতে বাড়ি লুট করছে, মহিলাদের রেপ করছে, আর তার নামে এফআইআর হচ্ছে না। এর নাম জেহাদি। আপনি আপনার ডিকশনারিতে নেই দিদিমণি, ম্যাডাম আপনার ডিকশনারিতে নেই। কেন? আপনি রাজনৈতিক বিশ্লেষক না, আপনি তৃণমূলের একজন কর্মী, তৃণমূলের নেতা হতে পারেন। আপনি জেহাদি মানে আপনার আমাকে জিজ্ঞেস করলেন জেহাদি মানে কি হয় জানেন না? বাংলাদেশ থেকে রোহিঙ্গাদেরকে নিয়ে এসে এখানে ভোটার কার্ড বানিয়ে দিচ্ছেন। আপনার জেহাদি মানে বুঝতে পারছেন না? হ্যাঁ, কত আল কায়দা লোক ধরা পড়ছে আপনার মুর্শিদাবাদে, আপনি জেহাদি মানে বুঝতে পারছেন না? কত বম ব্লাস্ট করাচ্ছেন, জেহাদি মানে বুঝতে পারছেন না? আপনার পার্টির একজন মিনিস্টার তাকে বম মেরেছে, সে বেচারা কপালে বেঁচে গেছে। জেহাদি মানে বুঝতে পারছেন না? জেহাদি কাকে বলা যায়? জেহাদি আপনারা কাসাবের জন্য সুপ্রিম কোর্ট গেছিলেন, জেহাদি মানে সেই হয়। জেহাদি মানে আপনি বুঝতে পারলেন না? জেহাদি কাকে বলা যায়? আজকে 55 বছর কংগ্রেস ক্ষমতায় থেকে ছোট্ট করে শুনিয়েছে, বঙ্গের গল্প শুনিয়েছে। ভারতবর্ষে যারা দেশকে আজাদ করতেন তাদের। মীনাক্ষী, আমার সুদীপ্তার কাছে একটা প্রশ্ন রয়েছে। উনি শিক্ষা দীক্ষা নিয়ে অনেক কিছু বললেন, তো আমার কাছে 3টে প্রশ্ন রয়েছে। যে শেষ কবে এ রাজ্যে টেট হয়েছে, এসএসসির কি অবস্থা এই রাজ্যে, এবং প্যারা টিচাররা রাস্তায় অনশন কেন করছিলেন, এবং তাদের অনশন থেকে তুলে দিতে কেন রাতের অন্ধকারে তাদের মারা হয়েছিল। এই 3টে প্রশ্ন আমার রয়েছে। আর এই সেন্ট্রাল ভিস্টা যেটা বলেন, উনি বোধহয় জানেন না। এই সেন্ট্রাল ভিস্টা নিয়ে যিনি মামলা করেছিলেন তাকে হাইকোর্টে সপাট মাফ করবেন, সুপ্রিম কোর্টে সপাটে সরকার হয়েছিল। কারণ সেন্ট্রাল ভিস্টা উনি এসএসসি সেটটা নিয়ে উত্তর দেন, তারপরে বাকিগুলো একদম সরকারি চাকরি তৈরি হলো না কেন? এই পর্বে যারা আমার সঙ্গে ছিলেন জবাব চাই বাংলা ডিবেটে, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জবাব চাই বাংলা ডিবেটে যোগ দেওয়ার জন্য। একটা ছোট বিরতির পর ফিরে আসছি। রিপাবলিক নেটওয়ার্ক মিডিয়াকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকার শুভেন্দু অধিকারীর। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বেরিয়ে কি বললেন, এক্সক্লুসিভ সাক্ষাৎকার শুভেন্দু অধিকারী নিয়ে ফিরছে একটা ছোট বিরতির পর। সঙ্গে থাকুন। বিরতির পর জবাব চাই বাংলায়। রাজ্যে হিংসার পরিস্থিতি নিয়ে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন শুভেন্দু অধিকারী। বললেন আরও কথা, ভ্যাকসিন নিয়েও তার বক্তব্য বললেন শুভেন্দু অধিকারী। কি বললেন তিনি শুনুন। पश्चिम बंगाल के नेता प्रतिपक्ष और भारतीय जनता पार्टी के नेता शुभेंदु अधिकारी। शुभेंदु दा, आज आप मुलाकात करने के लिए यहाँ पर गृह मंत्री से मुलाकात हुई थी, जेपी नड्डा जी से भी मुलाकात होगी, क्या कुछ बातें हुई गृह मंत्री?
देखिए, सब बात तो मीडिया के सामने मैं नहीं रखूँगा। मैं अनुशासित सिपाही हूँ। पार्टी का सेंट्रल लीडरशिप मुझे लीडर ऑफ अपोजिशन का जिम्मेदारी दिया। नेता प्रतिपक्ष के नाते मेरा दिल्ली विजिट है। बीजेपी तो रीजनल पार्टी नहीं है, प्राइवेट लिमिटेड कंपनी भी नहीं है। बीजेपी एक नेशनल पार्टी है। नेता प्रतिपक्ष के नाते जिसका मार्गदर्शन से आगे मैं काम करूंगा, नेता प्रतिपक्ष के नाते और बीजेपी की विधायक के नाते उसका मार्गदर्शन में मुलाकात करके जितना भी एडवाइस लेना था मैं लेने की कोशिश किया। 21 मार्च से पूरे देश भर में फ्री वैक्सीन लगाई जाएगी 18 साल से ऊपर लोगों। पश्चिम बंगाल में भी, पश्चिम बंगाल की ममता बनर्जी बार बार प्रधानमंत्री को इस बात को लेकर बोलती रही हैं कि ये करो वो करो। आज प्रधानमंत्री ने वो कर भी दिया। इस प्रधानमंत्री के इस निर्णय को किस तरीके से देखिए, ये हिस्टोरिक डिसीजन है। पहले से जब जनता कर्फ्यू आया था 22 मार्च 2020, ये कोरोना को कोविड प्रोटोकॉल के अंदर हेल्थ इंफ्रास्ट्रक्चर को डेवलपमेंट के अंदर कैसे रोका जाए, कैसे ज़्यादा से ज़्यादा जान का खतरा नहीं है, इसलिए जो काम बहुत अच्छा तरीके से सेंट्रल गवर्नमेंट कर रहा है। उसका साथ साथ वेलफेयर भी, जैसे ममता बनर्जी 15 दिन का लॉकडाउन बढ़ाया, कोई वेलफेयर स्कीम नहीं है। अनाज के भी, मुफ्त अनाज के भी अरेंजमेंट एक साथ मोदी जी ने बार बार कर रहा है। जो वैक्सीन लेकर कल मोदी जी बहुत स्पष्ट किया, खास करके दिल्ली की चीफ मिनिस्टर और बंगाल की चीफ मिनिस्टर, पहले बोला वैक्सीन हम लोग परचेज करेगा, स्टेट का सब्जेक्ट है हेल्थ, क्यों दखलदारी कर रहा है, क्यों तुम लोग एज लिमिट बना दिया, ये सब तो केजरीवाल जी और ममता बनर्जी ने बार बार बोला। मुझे दिया, ममता बनर्जी अपनी चुनावी रैली में 5 मई से 18 साल की ऊपर जो उम्र का आदमी है सबको फ्री वैक्सीन का वादा किया, ऑन रिकॉर्ड किया। आपका चैनल में, दूसरा चैनल में, सबको रिकॉर्ड है हम लोग के पास। अभी पूरा यूटर्न। अब बोल रहा है गवर्नमेंट का, स्टेट गवर्नमेंट का पास रुपया नहीं है, हमारी काम वैक्सीन खरीदना का नहीं है। सही वक्त पर मोदी जी ने सही कदम उठाया। और मैं कल ट्वीट किया, बंगाल और कुछ स्टेट गवर्नमेंट का फेल्यूर से एक काम मोदी जी को उठाना पड़ा। तो मतलब प्रधानमंत्री के इस कार्य को आप बहुत अच्छे से मानते हैं। और सबसे बड़ी चीज़ कि पश्चिम बंगाल में ये कारगर रहेगा। बहुत खुश का माहौल है, पूरा देश में खुश का माहौल है, सब लोग रिलीफ है। जे हमारी वर्ल्ड का सबसे स्ट्रांग प्राइम मिनिस्टर ने स्ट्रांग डिसीजन का ले लिया। सब लोग 21 जून से उसका वैक्सीन मिल जाएगा, सब लोग खुश है, माहौल बहुत अच्छा है। बहुत बहुत धन्यवाद। तो हमारे साथ बातचीत करने के लिए थे शुभेंदु अधिकारी जी। वीडियो जर्नलिस्ट उमेश के साथ हिमांशु तिवारी, रिपब्लिक मीडिया नेटवर्क, दिल्ली। রাজ্য রাজনীতি এই মুহূর্তে সরগরম। রাজ্য রাজনীতির সরগরম কারণ বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায় তার একটি পোস্ট যা কিছুক্ষণ আগেই ব্রেক হয়েছে, সন্ধ্যে 7টার কিছুক্ষণ আগে 6:50 ব্রেক হয়েছে। আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার ব্রেক করেছেন এই খবর, যেখানে আমরা তুলে ধরেছি যে রাজীব বন্দ্যোপাধ্যায় তার কি বক্তব্য এবং তিনি তার বক্তব্যের মাধ্যমে ইঙ্গিতপূর্ণভাবে ঠিক কি বলতে চাইছেন। এবং তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে আরও একটি টুইট, সেই টুইট কে করেছেন সৌমিত্র খাঁ, যার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরোনো নিয়ে ইতিমধ্যেই নানান মহলে নানান জল্পনা শুরু হয়ে গিয়েছিল। তিনি কি তাহলে দল ছাড়ার কোনো পরিকল্পনা করছেন, এমন ইঙ্গিত নানান মহল থেকে, রাজনৈতিক মহলে চলছিল আলোচনা। তার পরিপ্রেক্ষিতে সৌমিত্র খাঁর আমরা বক্তব্যও শুনেছি যে তিনি দল ছাড়বেন না, স্পষ্টতই জানিয়েছেন। রাজীব বন্দ্যোপাধ্যায় টুইটের এগেইনস্টে তার কি টুইট আমাদের জানাবেন আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন। স্বর্ণালী, কি ইঙ্গিতপূর্ণ টুইট সৌমিত্রর? মিনাকে শুরুতেই বলি যে আজকে যেখানে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছিলেন দিলীপ ঘোষেরা, এবং সেই জায়গা থেকে এটাই বার্তা দেওয়া হয়েছিল কি দলের কোথাও কেউ কোনো দলের বিরুদ্ধে ওপেন ফোরামে বা সোশ্যাল মিডিয়ায় কোনো সমালোচনা করবেন না বা কোনো পোস্ট করবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি দেখলাম, তার কয়েক ঘন্টার মধ্যে
ইতিমধ্যে রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করলেন, কি টুইট করলেন যে এখন শুধুমাত্র সমালোচনা নয়, একই সঙ্গে তিনি বললেন যে দিল্লির জুজু দেখিয়ে এখন শুধুমাত্র আর চলবে না, এবং একই সঙ্গে তার বক্তব্য এই সময় দাঁড়িয়ে শুধু দিল্লি, শুধু 356 জুজু নয়, একই সঙ্গে রাজ্যের মানুষের পাশে থাকতে হবে, নির্বাচিত সরকারের শুধু সমালোচনা করলে হবে না। নিঃসন্দেহে ইঙ্গিত বহ মীনাক্ষী এই টুইট, কারণ যেখানে একদিকে শৃঙ্খলা রক্ষা কমিটি এবং অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি দিল্লিতে গেছেন, সেই সময় দাঁড়িয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের এই টুইট, অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, না তিনি শৃঙ্খলা মানছেন, না তিনি শুভেন্দু অধিকারী দিল্লি যাওয়াকে সমর্থন করছেন। এর পাশাপাশি আরো কি এসছে, সৌমিত্র খানের কথা তুমি বললে, তার মাঝখানে আমি আরো একটা বিষয় অ্যাড করব। শুভেন্দু অধিকারী তিনি এই নিয়ে ইতিমধ্যে প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছেন। তিনি কি বলেছেন যে এই সময় দাঁড়িয়ে এটা সময় নয় কি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট করা, টুইট করার সময় এখন আমাদের নেই, একদম এই কথাই বলেছেন শুভেন্দু অধিকারী। এবং এই মুহূর্তে যে টুইট আমি দেখাচ্ছি সেটা হচ্ছে সৌমিত্র খান, তিনি কিছুক্ষণ আগে টুইট করেছেন, কি লিখেছেন তিনি, মন্ত্রী হতে পারিনি বলে আবার কি পুরনো দলে ফিরতে ইচ্ছে করছে বলে একটা স্মাইলি দিয়েছেন। অর্থাৎ বলার অপেক্ষা রাখে না কাকে তিনি ইঙ্গিত করতে চেয়েছেন। রাজীব বন্দ্যোপাধ্যায় যিনি মন্ত্রিত্ব ছেড়ে এখানে এসেছিলেন বিজেপিতে, এবং তার অভিযোগ ছিল যে দলে থেকে তিনি দলের কাজ করতে পারছিলেন না, তিনি মন্ত্রী থেকেও দলের কাজ করতে পারছিলেন না, সেই সময় দাঁড়িয়ে তার এই ধরনের বিতর্কিত মন্তব্য নিঃসন্দেহে শুভেন্দু এবং সৌমিত্র খাকে কোথাও এক জায়গা দাঁড় করে দিল। দুজনেই এই বিষয়টাকে সমর্থন জানালেন না, এখানে আর কোনো সন্দেহের অবকাশ নেই, কোনো দ্বন্দ্বের অবকাশ নেই, এবং দুজনেই কিন্তু সেক্ষেত্রে রাজীব বন্দ্যোপাধ্যায়ের যে স্ট্যান্ড সেটার বিরোধিতা করলেন, এটা একদিকে থেকে স্পষ্ট। মীনাক্ষী, একেবারে আপাতত ধন্যবাদ স্বর্ণালী তোমাকে। যে খবরে আমরা নজর রেখেছি, অর্থাৎ সৌমিত্র খায়ের যে ইঙ্গিতপূর্ণ বক্তব্য টুইটের মাধ্যমে, এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে সব থেকে চর্চিত এবং আলোচিত এই টুইট। চলে যাচ্ছি পরের খবরে, নজর রাখতে হচ্ছে হলদিয়ার দিকে। কিছুক্ষণ আগে জবাব চাই বাংলার ডিবেটে যে বিষয় নিয়ে ডিবেট করছিলাম, যে রাজ্যে রাজনৈতিক হিংসার অভিযোগ উত্তর বাড়ছে, কমছে না, কোনো ব্যবস্থা দেখছেন না বিরোধীরা, অভিযোগ করছেন সেটাও। এবার আবার হলদিয়ায় বিজেপি বিধায়কের বাড়িতে হামলার অভিযোগ, বিধায়ক তাপসী মণ্ডলকে ইস্তফার হুমকি, বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ। এবং হলদিয়াতে এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে উত্তেজনা ছড়িয়েছে, দুর্গাচক থানায় অভিযোগ দায়ের করেছেন বিধায়ক। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসূন। প্রসূন, কি অভিযোগ বিধায়কের? প্রসূন কি অভিযোগ? আমাদের প্রতিনিধি বিস্তারিত জানাবেন। জানিয়ে রাখি, যে ইস্যু নিয়ে ডিবেট করছিলাম কিছুক্ষণ আগে জবাব চাই বাংলা ডিবেটে, যেখানে বিক্ষিপ্ত ঘটনা বলা হচ্ছিল কুৎসা, বলা হচ্ছিল তালিকা দেওয়ার কথা, বলা হচ্ছিল অভিযোগ জানানোর কথা। অভিযোগ জানিয়েছেন দুর্গাচক থানায় ওই বিধায়ক যার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে হলদিয়াতে, তাপসী মণ্ডল, তার বাড়িতে হামলার অভিযোগ। ইতিমধ্যেই হলদিয়ার বিজেপি বিধায়কের বাড়িতে হামলা, অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, এবং অভিযোগ জানিয়েছেন তারা দুর্গাচক থানায় বলেই জানিয়েছেন ওই বিধায়ক। আমাদের প্রতিনিধি প্রসূন টেলিফোনে। প্রসূন, কি অভিযোগ বিধায়কের? দেখো, বিধায়কের যে অভিযোগ, আজকে ঠিক দুপুর 2টা থেকে 2:30 নাগাদ তার বাড়িতে প্রায় 100 তৃণমূল কর্মী সমর্থক তার বাড়িতে এসে রীতিমতো বিক্ষোভ দেখায়, হামলা করে বলে অভিযোগ। এবং মূলত সেই সময় কিন্তু বিধায়ক তিনি বাড়িতে ছিলেন না, এবং তারপরে তার বাড়ির লোক রীতিমতো তাকে ফোনে জানায় বিষয়টি, এবং পরে দুর্গাচক থানায় বিষয়টি জানায়। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে, তার বাড়িতে আসে, এবং বিধায়কের যে অভিযোগ, তিনি যখন বাড়ি ছিলেন না সেই সময় প্রায় 100 বেশি তৃণমূল কর্মী সমর্থক আসে এবং তাকে পদত্যাগ করতে হবে এই হুমকিটা দেওয়া হয়। এবং এই নিয়ে কিন্তু রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কিন্তু পাশাপাশি বলে রাখি, তৃণমূলের একটা অভিযোগ রয়েছে, তাদের বক্তব্য তারা এর মধ্যে জড়িত নয়। কিছু এলাকার সাধারণ মানুষ, যেখানে কয়েকদিন আগে যে 26 তারিখে যে ইয়াসের প্রভাবে বেশ কিছু মানুষ জড়বন্দী হয়েছিল, সেই কারণে জড়বন্দী মানুষ, তার অভিযোগ এবং পাল্টা অভিযোগও রয়েছে। তবে হামলার অভিযোগে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন ওই বিধায়ক। ধন্যবাদ প্রসূন তোমাকে। জবাব চাই বাংলা এই মুহূর্তে শেষ করার সময় হয়েছে। জবাব চাই বাংলা একভাবে যেরকম মানুষের ইস্যু তুলে ধরে, সেরকম মানুষের জন্য এখানে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা, যেটা বারবার বলছি, জবাব চাই বাংলা মানে সাহসিক সাংবাদিকতা, সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা আমরা করি এবং প্রশ্ন করি আপনাদের জন্য চোখে চোখ রেখে। আবারও আগামীকাল জবাব চাই বাংলায় আপনাদের কোনো একটা ইস্যু নিয়ে আসবো এবং চোখে চোখ রেখে প্রশ্ন করব সকলকে। আপাতত শেষ করছি, আপনাদের নজর থাক রিপাবলিক বাংলায়। নমস্কার।